সংসদে আইন প্রণয়নে পিছিয়ে পড়া নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৯৭২ সালে ১৫টি আসন দিয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন চালু হয়েছিল। সময় পরিক্রমায় তা বেড়ে আজ ৫০টিতে উন্নীত হয়েছে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সংসদে কোনো দলকে একটি সংরক্ষিত নারী আসন পেতে ৬ জন নির্বাচিত সংসদ সদস্য থাকতে হবে। সেই হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট প্রায় ৩৬টি পেতে যাচ্ছে। এই ৩৬ আসনের বিপরীতে এবার বিএনপি থেকে প্রার্থী হতে প্রায় ১,৩০০ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, যাদের মধ্যে দলের ত্যাগী নারী নেত্রীদের পাশাপাশি শিক্ষক, আইনজীবী, শিল্পী সহ বিভিন্ন পেশার নারীরা রয়েছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলছেন, বিগত আন্দোলন সংগ্রামের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন তাদের এবার উপেক্ষা করা হলে সংগঠনের ভিত দুর্বল হতে পারে। অভিযোগ আছে, অতীতে সংরক্ষিত নারী আসনের বেশিরভাগ নেত্রী মনোনয়ন পেয়েছেন পারিবারিক পরিচয়ে। কেউ বাবা, আবার কেউ স্বামীর পরিচয়ে মূল্যায়ন পেয়েছেন। এবারও কি অতীতের সেই ধারাবাহিকতা বজায় থাকবে কি না সেই প্রশ্ন যেমন উঠছে, আবার সংসদে সংরক্ষিত নারী আসনের প্রয়োজনীয়তা আছে কি না সেই প্রশ্নও আছে। নারী অধিকার কর্মীরা বলছেন, সংরক্ষিত নয়, নারীরা এখন সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে আসার যোগ্যতা রাখে। সংরক্ষিত নারী আসন কি তাহলে নারীকে ক্ষমতায়ন বা সম্মানজনক অবস্থানে নিয়ে যাচ্ছে, নাকি তাদের আরও পিছিয়ে দিচ্ছে? নারী নেতৃত্ব তৈরিতে সংরক্ষিত আসন কি আদৌ কোনো ভূমিকা রাখতে পারছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জারিন খান, আছেন মানবাধিকার কর্মী খুশি কবির এবং আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। স্বাগত জানাচ্ছি আজকে রাজখান। মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করি। একটা বড় পরিবর্তনের পর আসলে আমরা যেই বাংলাদেশে দাঁড়িয়ে আছি, সেই পরিবর্তনটা শুরু হয়েছিল কোটা না মেধার তর্কটা নিয়ে। সেই কোটা না মেধা তর্কে যদি আমি ফিরে যাই, তাহলে এখন ২০২৬ সালে এসে সংসদ দাঁড়িয়ে যখন সংরক্ষিত আসনের মহিলারা নিজেদেরকে আসলে মনোনীত করার দৌড়াচ্ছেন, সেই সময়টাতে এই প্রশ্নটা আমরা করতেই পারি, এখনো আসলে কেন আমাদের এইভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে হচ্ছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের একেবারে যদি বলি স্বাধীনতার পর থেকে তখন আসলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে এই সংরক্ষিত নারী আসন বা এই কোটা সিস্টেমটা চালু করা হয়েছিল, যাতে করে আসলে নারীরা উদ্বুদ্ধ হয় এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন করা যায়। কিন্তু আজকে ২০২৬ সালে এসে আমরা যখন সেই সংরক্ষিত নারী আসন, সেটির পরিবর্তন হয়েছে শুধু সংখ্যায়। আগে ছিল ১৫ শুরুতে, এখন সেটা ৫০। এবং আমরা দেখলাম যে যখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঐকমত্য কমিশনে যখন আলাপ আলোচনা করছিলাম, তখন সেটি প্রস্তাব করা হয়েছিল এই ৫০টি বাড়িয়ে ১০০টি করা যায় কিনা, এবং সেটি সংরক্ষিতই যাতে থাকে। তো এই ক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে আমরা খুব চেষ্টা করেছিলাম যে এই জায়গাতে এই তর্ক বিতর্কের মাধ্যমে এই জায়গাটা প্রতিষ্ঠিত করা যে নারীদের আসলে ২০২৬ সালে আলাদা করে এই সংরক্ষিত আসনের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা সরাসরি যাতে জয়ী হয়ে সংসদে যেতে পারে। এবং আমরা সেই কারণে প্রস্তাব করেছিলাম এনসিপির পক্ষ থেকে যে ১০০ আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের আসলে সংসদে পাঠানোর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। পদ্ধতি নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, পদ্ধতি আমরা সবাই বসে আলাপ আলোচনা সাপেক্ষে একটা পদ্ধতি বের করে ফেলতে পারি, কিন্তু অন্তত আমরা চেয়েছিলাম যে ১০০টি সরাসরি আসনে নির্বাচনটাতে যাতে সকল রাজনৈতিক দল, অন্তত ৩১টিরও বেশি রাজনৈতিক দল যারা উপস্থিত ছিলেন তারা যাতে এটিতে একমত হয়। কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্য যে একমাত্র যেই বিষয়টিতে আমরা বড় দল হিসেবে বিএনপি এবং জামাতকে ঐক্যবদ্ধ হতে দেখেছি, সেটি হচ্ছে নারীদের আসলে সরাসরি সংসদে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এবং সামাজিক প্রেক্ষাপট বর্তমানে বাংলাদেশে নেই। সেই জামায়াতের সাথে মিলে আপনারাও নির্বাচন করেছেন, কিন্তু আপনি যখন বলছেন যে এই একটি বিষয় আপনারা জামায়াতকে এবং বিএনপিকে একমত হতে দেখেছেন, জামায়াত যদি আমি নির্বাচনের দিকে তাকাই, জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো নারীকে মনোনয়নই দেয় নাই, তাহলে আসলে তাদের সাথে আপনারা নির্বাচন করেছেন জোটবদ্ধভাবে, নির্বাচনী প্রচারণায় আপনারা জোটবদ্ধ ছিলেন। সেই জায়গাটি থেকে এখন আপনাদের অবস্থানটা তাহলে কোথায় এসে দাঁড়ালো? না দেখেন, জোটের কথা তো আমরা বারবার করেই বলছি যে জোটের বিষয়টি হচ্ছে যে এটি কোনো আদর্শিক জোট না, এটি রাজনৈতিক জোট, যেটা বিএনপিও একসময় জামাতের সাথে করেছে, আওয়ামী লীগও করেছে জামাতের সাথে। সুতরাং সেই জায়গা থেকে এটি রাজনৈতিক জোট এবং সেটি নির্বাচনী জোট হিসেবে আমরা ফাংশন করেছি। কিন্তু জামাতের সাথে তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের তো অবস্থান আলাদা, আদর্শিক জায়গা থেকে আমাদের অবস্থান আলাদা। যেমন আমি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি এনসিপির পক্ষ থেকে,
এবং সেখানে জামায়াতের কোনো নারীকেই মনোনয়ন দেওয়া হয় নাই। আমাদের 30টির মধ্যে 3জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, 30টি যারা আসলে নির্বাচন করেছেন, এবং একজনকে জোটের কারণে তার একজনকে স্যাক্রিফাইস করতে হয়েছে, বাকি 2জন সরাসরি ঢাকা 19 এবং 20-এ তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। তো এই প্রেক্ষাপটে এনসিপির পক্ষ থেকে এনসিপির যে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন এবং সংসদে যে পাঠানোর ব্যাপারটা, এর ক্ষেত্রেও এনসিপি একটা শক্ত অবস্থান নিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেখানে আমরা আসলে সেটি পাইনি, এবং সেটি আমরা অন্তত বলেছিলাম যে 15% যদি আমরা প্রত্যেকটি দল থেকে অন্তত এই নির্বাচনে আমরা মনোনয়ন দিতে পারি নারীদের, সেক্ষেত্রে একটা খুব একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে। আপনারাও কি মনে করছেন এটাও সেই একই কোটা প্রথার মতোই হয়ে যাচ্ছে? না, মানে অন্তত এই নির্বাচনেই আসলে যখন আমরা 100 জন নারীকে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে পাঠাতে পারছি না, তখন বলেছিলাম অন্তত যে এই নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অন্তত 15% নারীকে যাতে গুরুত্ব দেওয়া হয় প্রত্যেকটা দল থেকে। সেটি কমতে কমতে এটা খুবই দুঃখজনক যে সেটি 5%-এ নেমে এসেছিল, এবং সেই 5%ও আমাদের কোনো রাজনৈতিক দলই সেটা রক্ষা করেনি। সুতরাং এই যখন পরিস্থিতি, তখন আমরা আসলে সংরক্ষিত নারী আসন নিয়ে এখন কথা বলছি। এই সংরক্ষিত নারী আসনটাও এই মুহূর্তে যেহেতু এটা একটা মন্দের ভালো অবস্থা যে নারীদের এখন আমাদের পাঠাতে হবে, সেই জায়গা থেকে আমি মনে করি সংরক্ষিত নারী আসনটার এই সুযোগটাও যদি দলের যারা আসলে সত্যিকার অর্থেই ত্যাগী এবং দলের পক্ষে হয়তো জোরালো ভূমিকা রেখেছে, এবং আইন প্রণয়ন, দেখেন সংসদটা কিন্তু একটা আইন প্রণয়নের জায়গা, সেই জায়গা থেকে আসলে সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে যদি দলগুলো আসলে এখনও তাদের দলের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়, সেই মনোনীত যারা ব্যক্তিরা হবেন, যে নারীরা হবেন, তারা কিন্তু বাংলাদেশের 51% নারীর প্রতিনিধিত্ব করছে। আসলে নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে বা ক্ষমতায়নে সংরক্ষিত আসনের জায়গাটির কথা যদি আমি চিন্তা করি, রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। খুশি কবির, আপনার কাছে আসি। নির্বাচন কমিশনের আইনের দিকে যদি আমি তাকাই, সংসদে কোনো একটি দলকে সংরক্ষিত নারী আসন পেতে 6 জন নির্বাচিত সংসদ সদস্য থাকতে হবে। বিএনপি বিপুল ভোটে এবার জয়ী হয়েছে। সেই বিএনপিও মনোনয়নের তাদের ইতিহাসে সর্বোচ্চ কম মনোনয়ন এবার জাতীয় সংসদে নারীদেরকে দিয়েছিল, এবং এবার তারা 50টি সংরক্ষিত নারী আসনে 36টি পেতে যাচ্ছে। জামায়াত ইসলামের কথা আমি একটু আগেও মনিরাকেও বলছিলাম, তারা বিগত জাতীয় নির্বাচনে কোনো মনোনয়ন দেয়নি, এবার তারা মনোনয়ন দিবে বলে জানিয়েছে, এনসিপিও হয়তো দিচ্ছে। এই অবস্থাটা আসলে চলতে থাকলে রাজনৈতিক দলগুলোকে কি আপনি আদৌ এখনো পর্যন্ত এগিয়ে আসতে দেখেছেন সংরক্ষিত নারী আসনে বা নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে? আমাদের সকল নারী সংগঠনের পক্ষ থেকে আমাদের যেটা দাবি ছিল সবচেয়ে স্পষ্ট, যে যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলো এখনো তৈরি হয়নি যে নারীকে মনোনয়ন দেওয়ার পরে তাদের জায়গা সাপোর্ট করা, তাদেরকে যে ধরনের সহযোগিতা এবং সাপোর্ট দরকার যে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেগুলো যেহেতু করছে না, তখন এই সময় সংরক্ষিত আসন দরকার, কিন্তু সরাসরি নির্বাচন। আমরা বারবার বলছি যে সরাসরি নির্বাচন। তো নারী সংগঠনগুলোর মধ্যে একটু দ্বিমত ছিল যে 100 না 150 না 200, এই কেউ 300, যেরকম নারী কমিশন বলেছিল 300। আমরা অনেকে বলেছিলাম যে 300-র মধ্যে 150 থাকুক, যেখানে 2টো আসন মিলিয়ে একটা হবে নারীর জন্য। কিন্তু প্রত্যেকেই যেটা চিন্তা করছে, যারা 100 বলছিল যে এটা সরাসরি নির্বাচনে আসতে হবে। তো এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত ছিল না, এবং আমরা অনেক সময় যখন আলাপও করেছি, আমরা বলেছি যে সেখানে সবগুলো আমরা সংগঠন মিলে আলোচনা করতে পারি যে কোন পদ্ধতিতে আমরা একমত হব। সেখানেও আমাদের নারী সংগঠন ঐক্যমতে আসতে পারে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তো আলোচনাটা করতে হবে, কিন্তু এটা একেবারে নাকচ করে দেওয়া। মনোনয়ন তো একটা হচ্ছে যে 1/3 মনোনয়ন দেওয়া, যদি আমরা কোনো সংরক্ষিত না রাখি, তো আমরাও বলছি যে 1/3 মনোনয়ন দিতে হবে প্লাস সংরক্ষিত থাকতে হবে, সো দ্যাট যেহেতু আমাদের জনসংখ্যা 50-এর ঊর্ধ্বে নারী, তো আমাদের 50-এর ঊর্ধ্বেই থাকা দরকার। সেটা নারীকে ঠিকমতো তাকে তার প্রতি তার অন্যভাবে যদি আমি দেখি, আপনি বলছেন যে আমাদের জনসংখ্যা এবার তো আসলে ভোটারও নারীর সংখ্যাটা বেশি ছিল, সেই জায়গাটিতে নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলছি, এবং নারীর ক্ষমতায়নের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটা তো আসলে সরকারের হাতে। সেই সরকারি দলে যদি আসলে নারীদেরকে এভাবে পিছিয়ে রাখা হয় যুগের পর যুগ ধরে, যেই সরকারি যখন এসেছে, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক জায়গাটি থেকেই যদি আসলে ক্ষমতায়নে আমরা পিছিয়ে পড়ি, সামনে এগিয়ে যাব কি করে? না, সবচেয়ে বড় যেটা আমি প্রথমেই বলেছি, যে রাজনৈতিক দলের মধ্যে
যেহেতু তারা এখনো প্রস্তুত না, তারা এখনো এমন পিছিয়ে আছে। কেন আমরা যদি দেখি যে ভোটাররা তো দেয়, যদি প্রার্থী মনে করে তারা যে নারীকে সবাই বয়কট করেছে, কোনো নারী আসেনি, সেটা তো না। তো নারী তো এসেছে। যদি আমরা বিএনপিরই দেখি যে বিএনপি 10 জনকে মানে প্রার্থী ছিল যারা অংশগ্রহণ করতে পারে নির্বাচনে অংশ, তার মধ্যে 6 জন জিতেছে। তো 50%-এর বেশি জিতেছে যারা দিয়েছিল। তো অন্যরা তো মানে জামাতে ইসলামী, যেটা আমাদের বিরোধী দল, তারা তো একটা ক্যান্ডিডেটও দেয়নি, এবং তাদের বক্তব্য নারীর অংশগ্রহণের ব্যাপারে এত এক্সকিউজ মি যে এমনকি তাদের জামাত ইসলামের কথা যদি আমি বলি, তাদের রাজনৈতিক দলের শীর্ষ পদে কখনো কোনো নারী যেতেও পারবেন না, সেরকমটাও আসলে তারা বলেছে। আপনি যখন আসলে কি রাষ্ট্র পরিচালনার কথা চিন্তা করবেন, ঠিক সেই সময়টাতে আবার নারীকে নিয়ে আপনার যখন আমি যদি দেখি যে আলাপ যেটা হচ্ছিল যে 72-এ কি অবস্থা ছিল, 72-এ বাংলাদেশের অবস্থা কি ছিল, 72-এ বাংলাদেশের নারীদের অবস্থা কি ছিল, বাংলাদেশে 72-এ দারিদ্র্যের অবস্থা কি ছিল, সুযোগ সুবিধা, শিক্ষার হার, স্বাস্থ্যর হার, জনসংখ্যা বৃদ্ধির হার, গড় আয়ুর হার, সেগুলো সব কি ছিল। এখন তো আমরা যদি 26-এ দেখি, এটা তো 72-এর বাংলাদেশ আর 26-এর বাংলাদেশ এক না। নারী এখন প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ক্ষেত্রে তারা আছে, অনেক এগিয়ে গেছে। তো এই যে মানসিকতা, যদি রাজনৈতিক দল এখন 72-এ পিছিয়ে থাকে, খুবই দুঃখজনক। নিশ্চয়ই সেই জায়গাটিতে আমি হেলেন জেরিন খান আপনার কাছে আসি। এইবারে 36টি আসন পেতে যাচ্ছে বিএনপি সংরক্ষিত নারী আসনে। এই 36 আসনে মনোনয়ন কিনেছেন 1300 জন। আমি জানি না এটা কাকতালীয় কিনা, প্রতিটি আসনের বিপরীতে লড়াইও করছেন 36 জন। আপনিও হয়তো তার মধ্যে একজন। সেই জায়গাটিতেই জানতে চাই, আপনি আসলে নারী নেত্রী হিসেবে দীর্ঘদিন আপনি বিএনপির জন্য লড়াই সংগ্রাম করেছেন, আপনি আসলে কি মনে করছেন এই সংরক্ষিত আসনটায় নারীকে যথেষ্ট ক্ষমতায়ন করতে আসলে সহায়ক কিনা? ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাকে এবং সহ আলোচক হিসেবে যারা এসছেন এবং দর্শক শ্রোতাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে গোটা বাংলাদেশের সবাই তাকিয়ে আছে যে পার্লামেন্টে কোন নারীরা নেতৃত্বে যাচ্ছে, মানে পার্লামেন্টের সংসদ সদস্য হিসাবে। যে এরকম একটা সময় আপনারা এই টেবিলে নিয়ে এসছেন সেই আলোচনা। হ্যাঁ, এটা সত্যি যে আমি দীর্ঘ বছর যাবৎ নারীর ক্ষমতায়নে কিংবা নারী জাগরণে, নারীর মুক্তি এইসব নিয়ে দীর্ঘ বছর কাজ করেছি। যদিও বিএনপির হয়ে কাজ করেছি, তার বিএনপির ভিতরে আমি সবচেয়ে বেশি কাজ করেছি নারীদের নিয়ে। যেমন আমি ইডেন কলেজে ছাত্রদল প্রায় 10 বছরের মতো ছাত্র মানে নেত্রীদের যে সমস্যাগুলো করেছি। তারপর জাতীয়তাবাদী মহিলা দলও আমি প্রায় 10 বছর যাবৎ কাজ করছি। এবং এই জায়গায় খুশি আপা আর মনিরা শারমিন যে বিষয়গুলো বললো, এই জায়গায় তাদের সাথে বেশ কিছু জায়গায় আমি একমত। কিন্তু কিছু কিছু জায়গা যে মানে যে সমস্যা হয়ে দেখা দিয়েছে, প্রথমত যে এবার যেটা নিয়ে আসি সেটা হলো যে আপনারা জানেন জুলাই সনদে 5% নারীর মনোনয়নের কথা বলা হয়েছিল, কিন্তু দেখা গেল দুঃখজনক যে আপনারা যেটা বললেন যে বিরোধী দল যে জামাত ইসলাম একজনও দিল না, এবং বিএনপির পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে 10 জন সরাসরি নমিনেশনে দেওয়া হয়েছে, বিএনপিও 5% করে নাই। আর এনসিপি তো একটা নতুন দল, তারা নতুন বন্দোবস্তের কথা বলে, কিন্তু দেখা গিয়ে যায় যে সেই পুরানো বন্দোবস্তের জায়গায় তারা চলে যায়। যেমন বিএনপি এখানে এক্সাম্পল হিসেবে মনিরা বলেছে যে জামাতের সাথে তো বিএনপিও ছিল, জামাতের সাথে তো আওয়ামী লীগও ছিল, তো আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু আপনারা যদি সেই পুরানো জিনিস চিন্তা করেন তাহলে তো হবে না। আর এই 36 জুলাইতে যেটা হয়েছিল সেটা হলো অসংখ্য মেয়েদের একটা বিরাট ভূমিকা ছিল, কিন্তু এখন কিন্তু আমরা এনসিপি সেই সমস্ত নারীদের দেখতে পাই না। বড় আমি দেখি যে যারা ছিল তাদের মধ্য থেকে অনেকে চলে গিয়েছে। ছাত্র রাজনীতিও করেছেন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো গণঅভ্যুত্থান বা আসলে যা কিছু হয়েছে সব আন্দোলনে নারীরা কিন্তু সব সময় সামনের দিকে থেকেছে। এরপর যখনই আমরা ক্ষমতায়নের কথা বলি কিংবা যেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর জায়গায় কথা বলি, তখন কেন আসলে নারীদেরকে এভাবে পিছিয়ে রাখার একটা দেখেন, এইটার প্রথম কারণ হলো মাইন্ডসেট, আর হলো আমি যেটা বলি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। যেমন ধরেন আমার দলের কথা
আমি বলতে পারি, আমার দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিলেন এবং এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু সবসময় উপলব্ধি করেন এবং সবসময় বুঝেন। এবং শুধু মাননীয় প্রধানমন্ত্রী তিনি না, আমাদের নীতি নির্ধারকদের বেশ কিছু নেতৃত্ব আছে যারা ফিল করেন যে বাংলাদেশের অর্ধেকের বেশি হচ্ছে নারী। সেই নারীদেরকে যদি আপনি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে না পারেন, তাহলে তো এই বাংলাদেশ এগোবে না, যত কথাই বলি না কেন। সেইটা কিন্তু আমরা হয়েছে কি মাস পিপলের মধ্যে, মোর নেতৃত্বের মধ্যে, মানে পুরা গোটা ধরেন জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতৃত্বের মধ্যে কিন্তু আমরা সেই মাইন্ডসেটটি দেখি না। সেখানে কিন্তু আমরা দেখি, কিংবা অন্যান্য দলেও দেখি, জামাত ইসলামের কথা তো বাদই দিলাম, তারা তো নারী নেতৃত্ব বিশ্বাস করে না, নারী নেতৃত্ব নিয়ে না, বরং তাদের এই যে নির্বাচনের পূর্বে তারা নানা রকমের কথা বলেছে। কিন্তু এই আমাদের দল বলেন কিংবা অন্যান্য দলগুলোতেও বলা হয় মূল নেতৃত্ব নারীদেরকে ক্ষমতায়নের জন্য উদ্গ্রীব থাকে, কিন্তু তিনি তো একাই কাজ করেন না, যারা কাজ করে তাদের মধ্যে দেখা গিয়েছে মাইন্ডসেটটা এরকম থাকে যে কোটার মধ্যে নারীদেরকে ফেলে দিতে চায়, নারীদের রাখতে হবে সেই জন্য রাখতে পারে। এখানে আরও কিছু বিষয় আছে যে নারী নেত্রীরা যেমন খুশি আপাদের মতো যারা ছিলেন, তারা একটা সময় একটা জায়গায় হয়েছিল যে এটা হলো 2001-এ, আমার আপনার মনে আছে কি না, যে 2001-এ পার্লামেন্টে কিন্তু এই সংরক্ষিত নারী আসনের যে এই বিধিটা, এটা কিন্তু প্রতি কয়েক বছর পর পর এটা আবার রিনিউ করতে হয়। তো দেখা গেল যে 2001-এ যখন আমরা ক্ষমতায় আসলাম, সেই সময় আসলো যে এইটাকে আবার পুনরায় রিনিউ করতে হবে। কিন্তু সেই সময় খুশি আপারা কিংবা নারী নেতৃত্ব তারা কিন্তু একটা আনলো, মানে দাবি দেওয়া আনলো, হ্যাঁ সরাসরি। এই জায়গায় কিন্তু আমি দ্বিমত করি, সরাসরি এই জন্যই আমি বলি না, আমি সরাসরি ওই জায়গায় চাই, সেটা হলো যে 5% কোটা বলেছে এইটা পূরণ করা হোক। দরকার হলে ধাপে ধাপে যেটা বলা হয়েছে যে 5 বছর পর পর 5% থেকে 10%, 10% থেকে 15%, এইভাবে যদি সরাসরি নমিনেশনগুলো যদি বাড়ানো হয়, তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে আমরা সমান অধিকার বলেন কিংবা বলেন এই জায়গাটায় যেতে পারবো। আর নারীতে যদি আমরা ইলেকশন করি, তাহলে কিন্তু আমরা আরও পিছাবো। কারণ এখানে দেখা যাবে যে প্রকৃত মানে তৃণমূল থেকে উঠে আসা যে সমস্ত নারী নেতৃত্ব, খুশি আপা আপনাদের এই বিষয়টা একটু করা দরকার, নারী নেতৃত্ব তারা কিন্তু অনেকেই দেখা যায় কি অর্থবিত্তের কাছে অনেক সময় হেরে যায়। এই সময় সমাজের যারা প্রভাবশালী অর্থনৈতিকভাবে ওই সমস্ত দেখা যাবে পরিবারের নারী নেত্রীরা এসে নমিনেশনটা নিয়ে গিয়েছে। বিশেষ করে প্রকৃত নারী নেত্রীরা তখন জটিলতাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজনৈতিক দলগুলো দেখা গেছে যে বড় রাজনৈতিক দলগুলো এই জটিলতাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, বিশেষ করে যেই জায়গাগুলোতে আসনগুলোতে দলের পুরুষ প্রার্থী অনেক বেশি ক্ষমতাবান কিংবা জিতে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাটিতে তারা নারীকে মনোনয়ন দেন না, যাতে করে কোন দলটা আসলে না। আমি এই জায়গায় আরেকটু বলতে চাই, এখানে কিন্তু হয়েছে কি, আজ থেকে আপনি 20 বছর কিংবা আজ থেকে 25 বছর আগে যদি নারীদেরকে কিংবা ওই যে 72 সালের কথা বলেছে, সেই সময় নারীদের সাথে আজকের নারীদের তুলনা এই পরিবর্তন হবে না। এখন নারীরা অনেক বেশি, এখন নারীরা অনেক বেশি ক্যাপাবল, এখন নারীরা অনেক বেশি ভালো। রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। নিবেদিত রাজকাহন দেখছেন খুশি কবির, আপনার কাছে আসি। আমি বলছিলাম যে রাজনৈতিক দলগুলো এখনো জটিলতাটা দূর করতে চাইছেন। তারা মনে করছেন যে যেখানে আসলে তুলনামূলকভাবে যেই পুরুষ প্রার্থী আছেন তিনি যদি বেশি ক্ষমতাবান হন, সেই জায়গাটিতে নারী প্রার্থীকে দিলে হয়তো কোন দলটা বাড়ার এক ধরনের সংখ্যা থাকে। সেই জটিলতাটা রাজনৈতিক দলগুলো দূর করার চেষ্টা করছে। আপনি কি মনে করছেন যে এটি আসলে এখনকার সময়ের জন্য দাঁড়িয়ে একটা ঠিকঠাক পদ্ধতিতে তারা এটা একটা অজুহাত ছাড়া আর কিছু না? স্রেফ আমি বলবো এটা একটা অজুহাত, এটা আসলে এটা বাস্তবে এটা ব্যাপার মোটেও না। আর আমি তো গ্রামে গঞ্জেই কাজ করি বেশি, তো যদি বলতে থাকে যে আপনি ঢাকায় থাকেন আপনার মতো নারীদের কথা চিন্তা করে, বা সমাজের যাদের সাথে আপনি ওঠা বসা করেন, আমি ওঠা বসা সবার সাথেই করি। আর আমি গ্রামে একদম খেটে খাওয়া ক্ষেত মজুর ভূমিহীন প্রান্তিক জনগোষ্ঠীর সাথেও কাজ করি। ঢাকা শহরেও তাদের সাথে আমার ভালো যোগাযোগ আছে যারা প্রান্তে থাকে। তো এইটা ঠিক না। আসলে যেটা হচ্ছে যে রাজনৈতিক দলের মধ্যে তাদেরকে নিজেদের বসে নারীর বিষয় নিয়ে তাদেরকে খুব গভীরভাবে আর খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে তারা কি করতে চায়। এই যে নারীকে কোণঠাসা করে রাখা, নারীর কণ্ঠস্বরকে বেশি জায়গা না দেওয়া, নেতৃত্বে না নিয়ে আসা, এই একজন দুইজনকে নিয়ে আসলো আর সেটাই হয়ে গেল,
এইটা আজকাল আর চলে না। আমার মনে হয় এখন সময় এসেছে যে তারা প্রত্যেকটা রাজনৈতিক দল, মূল সমস্যা হলো রাজনৈতিক দলের নিজস্ব কাঠামো, স্ট্রাকচার আর চিন্তার মধ্যে। তারা যেটা যদি সিস্টেমটা এমন থাকতো যে পার্লামেন্টে কারা আসবে, পার্লামেন্টে আসবে যারা নীতি নির্ধারক, তারা আইন প্রয়োগ করতে পারবে, আইন প্রণয়ন করবে। তো আইন প্রণয়ন যদি করবে তাকে ওই ধরনের ব্যবস্থা, বিশ্লেষণ, মনটা নিয়ে আসতে হবে। সেখানে টাকার খেলা না, সেটা হলো বিশ্লেষণ করার ক্ষমতা, বোঝার ক্ষমতা, জনগণের জন্য কোনটা ভালো হবে, কিভাবে এটা হবে, সেই জিনিসগুলো ডিবেট করে নিয়ে আসা। প্রশ্নটাও তো আসলে ওঠে যে সংরক্ষিত আসনে যারা আসলে মনোনীত হচ্ছেন বা যারা আসলে সংসদ সদস্য হচ্ছেন, তারা আসলে নীতি নির্ধারণের জায়গাগুলোতে, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের জায়গায় কতখানি আসলে ক্ষমতা রাখতে পারবে যদি ওরকম ব্যক্তিকে নিয়ে আসা হয়। এখন যখন এটাকে সংরক্ষিত রাখা হচ্ছে যে আমি এটা একটা পুরস্কার হিসাবে রাখছি, তুমি অনেক কাজ করেছো, মারধর খেয়েছো, ঠিক আছে, তোমাকে একটা সংরক্ষিত আসন দিয়ে দিলাম। অমুকে তার নামধাম আছে, সে আমাদের ভালো হবে, তার একটু ফেস ভ্যালিউ আছে, তাকে দিলাম। মেধা দেখছে না তারা, তার যোগ্যতা দেখছে না। মানে অনেক নারী আছে, আমি রাজনৈতিক দল, মেইন স্ট্রিম রাজনৈতিক দল তো বটেই, কিন্তু সব রাজনৈতিক দল যারা প্রচুর খেটেছে, রাস্তায় কাজ করেছে। আমি যদি আমাদের দুই পাশেই দেখি, তো রাস্তায় তো ছিল, আমি ছাত্রী জীবন থেকেই তো লড়াকু হিসাবে আসছে, প্রত্যেকটা দলেই আছে। তো সেইখানে তাদেরকে লালন করে তাদেরকে নিয়ে আসা, এটা তো করছে না। নিশ্চয়ই। এই যে আপনি লড়াইয়ের কথা বলছেন হেলেন জেরিন খান, এটি নিয়ে একটা যথেষ্ট আলোচনা ইতিমধ্যে হচ্ছে। বিএনপি এবার বেশ কিছু তারকা প্রার্থীদেরকে মনোনয়নপত্র দিয়েছে, সেটি নিয়ে যারা বিএনপির পুরনো বা দীর্ঘদিন আসলে বিএনপির হয়ে কাজ করেছেন নারী নেত্রী, তাদের অনেকটা একটা বাকবিতণ্ডার মধ্যে দিয়ে আমরা যেতে দেখেছি। যদিও বিএনপি তরফ থেকে সেটিকে আবার বলা হয়েছে যে তারা আসলে তাদের তারকা খ্যাতি, তাদের সেই জায়গাটিতে সম্মান করার একটা প্রয়োজন আছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আমি দুইটা জায়গায় একটু বলতে চাই। এটা তো বললেন যে বিএনপি কিন্তু যেমন ধরেন 2001-এ আমি ছিলাম পার্লামেন্টে, সেখানে কিন্তু যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য, দক্ষ এবং পার্লামেন্টে অনেক ভূমিকা পালন করেছে। তো কাজেই আমি এবং ছাত্র রাজনীতি থেকে উঠে আসা অসংখ্য মানে ছাত্রনেত্রী কিন্তু ওখানে নমিনেশন পেয়েছিল, এবং অন্যান্য যাদেরকে দেওয়া হয়েছিল আমরা প্রায় 45টা, তখন ছিল 45টা আনুপাতিক হারে। তো আওয়ামী লীগ 9টা নেয় নেই, বাকি যে কারণে আমাদের 45টার মধ্যে আমরা প্রায় 42টা পেয়েছিলাম, বাকি জাতীয় পার্টিরা নিয়েছিল। দুইটা জামাত ছিল, হ্যাঁ, জাতীয় পার্টিও ছিল দুইটা। এরকম করে আমরা এরকম পেয়েছি। এটা 2001-এর কথা, এটা 2001-এ। তবে দুঃখজনক, খুশি আপা, এই জায়গায় আমার বলতে হয় 2001-এ যেটা হয়েছে, আমি প্রথমত আমি বলে নেই আমি সংরক্ষিত আসনের পক্ষে, কিন্তু আবার পাশাপাশি আমি সংরক্ষিত আসন থাকবে কারণ একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সব জায়গা থেকে সাপোর্ট দিতে হবে। সংরক্ষিত আসনের পক্ষে এটা থাকবে, কিন্তু পাশাপাশি আমি এটা বলতে চাই সরাসরি আসনে নমিনেশনটা আরও যাতে এই 5% এইটা যাতে সব দলগুলো যদি হয় এবং বাই রোটেশন 5 বছর পর পর 5% এইভাবে যদি বাড়াতে থাকে, এইটা সবচেয়ে ভালো প্র্যাকটিস। কিন্তু ওই আরও অনেক ধরনের কিন্তু এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, যেটা 2001-এ হয়েছিল। যেমন অনেকেই বলেছে, এখানে মনিরা একটু বলতে চাচ্ছিল যে ঘূর্ণায়মানের আমি সম্পূর্ণ বিপক্ষে। কারণ ঘূর্ণায়মান যেটা হয়, ধরেন আজকে আমি মাদারীপুর 2 আসনে আমি হলো 2008-এ ইলেকশন করেছি, তা আমি তো এখন ওই মাদারীপুর 2 আসন নিয়েই কাজ করছি। ঘূর্ণায়মান হলো কি, ধরেন আমি 2 আসন নিয়ে কাজ করলাম 5 বছর, আমাকে ওখানে নমিনেশন দেওয়া হলো, 5 বছর পরে হলো কি আমার 3 আসন, সেখানে আবার আমাকে 5 বছর পর নমিনেশন। তো 3 আসনের লোকজনকে আমাকে ভোট দিবে, ওদের জন্য তো আমি কোনো কাজ করি নাই, কাজ করেছি তো আমি 2 আসনের জন্য। ওরা আমাকে অ্যাকসেপ্টই করবে না, বলছে না উনি তো ওই ওখানকার মেয়ে, ওনাকে দিব না। কাজে ঘূর্ণায়মান কখনো এটা হতে পারে না। দ্বিতীয় হলো যেটা আপারা নিয়ে এসেছিল, সেটা হলো সরাসরি 100 আসনে নারীতে নমিনেশন, এইটারও আমি সম্পূর্ণ বিপক্ষে। আমার বক্তব্য হলো নারীতে না, তাহলে তো আমরা পিছিয়ে রইলাম, আমরা তো নারীর মধ্যেই রয়ে গেলাম। আমরা চাই নারী পুরুষ সমান,
এখানে নারী এবং পুরুষ আলাদা করে দেখা আবার কিছু না, আমরা রাজনৈতিক সবাই দলগুলো এটাও মানুষ। মনে করে যেখানে আসলে পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীটির আসলে ক্ষমতাবান বেশি, সেই জায়গাটিতে যদি তারা নারীকে মনোনয়ন দেন সেই নারীটির হেরে যাওয়ার শঙ্কাটা থাকে সবচাইতে বেশি, সে কারণে তারা দেন না, এরকম অভিযোগ তারা করে। এরকম আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে সংরক্ষিত আসন আবার কেউ কারো কারো জন্য একটু ইও হয়ে যায়, মাইনাস পয়েন্ট হয়ে যায়। সেটা দেখা যায় কি একটা এলাকায়, যেমন ধরেন আমার দলটা বৃহৎ দল, এখানে একটা কনস্টিটিউয়েন্সিতে দেখা গেছে 3 জন 4 জন ক্যান্ডিডেট, একজন নারী ক্যান্ডিডেটও, সে অনেক আবার যোগ্য আপনি দক্ষ, সংরক্ষিত না, আসনে অনেক যেমন- যোগ্য দক্ষ। এখন দেখা গেল কি দলগুলো হয় কি সবাইকে তো অ্যাকোমোডেট করতে চায়, সেই ক্ষেত্রে সে চিন্তা করে কি এই ছেলে যে ক্যান্ডিডেটটা থাকে ওরে দেই, আর নারী ক্যান্ডিডেট যোগ্য হলো চিন্তা করে তাকে সংরক্ষিত আসনে হচ্ছে দেয়। যে সেই ক্ষেত্রে কিন্তু যোগ্য নারীটা মানসিকতা কিন্তু যেটা হলো অনেক যে ক্ষেত্রে গত- অবহেলার শিকার হয়। গত সংসদে 20 জন ছিল নারী, এবার তো 7 জন। তো এই 20 জন তো প্রতিদ্বন্দ্বিতা করেই আসছিল, বা তার আগেও এরকম 18-20 এরকমই ছিল। এই 7 তো এই বছর হয়েছে। তো এই যে এত কম হওয়া, সেটা নিয়ে আসলে আমাদের একটা আমাদের ভাবা না, উচিত যে আপনাদের সেখানে মনে যেটা আসলে- বলছে যে স্পন্সরিম যেটা বলছে যে সেখানে আস্তে আস্তে বাড়বে, আমরা তো দেখছি যে বাড়ছে না। না, না, এইবার আপা, এই জায়গায় আমি একটু বলি। এইবার না, আমি বলিনি, আচ্ছা। এখানে এইবার একদম আমরা যেটা মনে করছি যে এখন যে নারী আসছে 50টি আসনে, সে কিন্তু তার পার্টি দ্বারা ডমিনেটেড, মনোনীত, এবং পার্টির এই প্রশ্নটাই আমি একটু মনে না, রাখার খুশি চেষ্টা আবার- করবো। খুশি না, আবার আমি এই একটু জায়গায় শেষ করিনি, এক মিনিট, আচ্ছা। আমি বলিনি। তো সেটা হলো আমাদের কথা হলো যতক্ষণ পর্যন্ত পার্টি নিজেদেরকে উন্মুক্ত করতে পারেনি যে নারীকে তারা সমানভাবে দেখবে, তাকে সমান মানুষ হিসাবে দেখতে তারা শিখবে, ততক্ষণ পর্যন্ত আমরা নারী আর নারীর মধ্যে ইলেকশনটা হোক, অ্যাটলিস্ট সেখানে সে অন্তত তারা- খানিকটা এগিয়ে না, যায়। না, এলিটটা না, তার কনস্টিটিউয়েন্সি আমরা এখন তো আমরা তো তার কনস্টিটিউয়েন্ট না এখন। এই আপা যদি পেয়ে প্রসঙ্গটাতে যায়, যদি আমি না, একটু আমি মনির শামীমের এখানে কাছে আসবো এক- আপনার কাছে হেলেন জারিন খান। মনির শামীম যেটি আসলে বলছিলেন আমাদেরকে হেলেন জারিন খান, যে আপনারা আসলে নতুন বন্দোবস্তের কথা বলে আবারও পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছেন। একটু যুক্ত করে, আপনি একটি বাংলাদেশের খুবই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেখানেও আপনাকে আসলে একটি আসনের বিপরীতে অনেকজনকে হারিয়ে আপনাকে টিকতে হয়েছে। আপনি আমি যদি ভুল না করে থাকি, আপনি নিজের একাডেমিক জায়গায় তো বেশ ভালো রেজাল্ট করেছেন, আপনি একটা চাকরি করেছেন, সেই চাকরিতেও আপনাকে পরীক্ষা দিয়েই টিকতে হয়েছে, সেখানে আপনি সব পুরুষ যারা আপনার পাশাপাশি পরীক্ষা দিয়েছেন তাদেরকে হারিয়েছেন। রাজনীতি জায়গাটাতে এসে যখন আপনারা মনোনয়ন নিচ্ছেন, তখন আসলে দলীয় প্রধানের পছন্দ অপছন্দটাই সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন আসলে আপনারা কেন কিছু বলতে পারেন না? এখানে দেখেন, এখানে আমার মনে হয় যেটা, এটা তো একটা এক ধরনের প্রক্রিয়া, এটি সব রাজনৈতিক দলেরই একটা প্র্যাকটিস আছে। এখন পরিবর্তনটা আমরা আসলে কি চাই, পরিবর্তনের কথাটা বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে দলের পক্ষ থেকে যখন চুজও করছে, কোন কোন ক্রাইটেরিয়া আসলে চয়েসটা হচ্ছে এটা প্রকাশ করা দরকার। যে ধরেন একজনকে মনোনীত করা হলো কোনো একটি দল থেকে, কি কি ক্রাইটেরিয়া বেসিসে মনোনীত করা হলো, এটি কিন্তু দলের সবার কাছে উন্মুক্ত থাকতে হবে। না হলে দলের মধ্যে যদি এই ট্রান্সপারেন্সি না থাকে, দলের যারা শীর্ষ নেতৃত্ব তারা যদি অ্যাকাউন্টেবল না হন, তাহলে তো এটা খুবই বাজে প্র্যাকটিস। যে ঠিক, সংরক্ষিত আসনের জন্য জি, মানে যখন মনোনয়ন দিচ্ছেন কোন কোন না, আমি ক্রাইটেরিয়ায়। বলছি যে তাহলে আমরা যারা এদেশের নাগরিক, আমাদের কাছে জবাবদিহিতা কে করবে, কার মানে কাছে করবে? জনগণের অংশগ্রহণের বাইরে গিয়ে শুধু দলীয় প্রধানের পছন্দ অপছন্দটাকে যদি গুরুত্ব সেটাই তো। দেওয়া হয়, সেই জায়গা হ্যাঁ, থেকে পরিবর্তন আসে না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এইখানে তাহলে আসলে হোয়াট ক্যান বি দ্য মেকানিজম, যে জনগণের এখানে ইনক্লুড করে এঙ্গেজমেন্ট দিয়ে আসলে কিভাবে করে করা যায়, এটা আরেকটা ব্যাপার হতে পারে। যে মানে আসলে এটা আলোচনা সাপেক্ষ, কারণ এটা তো আসলে প্র্যাকটিস নাই, এটা আমাদের একটা মেকানিজম ডেভেলপ করতে হবে। যে এইটা একটা আলাপ যেটা এই মুহূর্তে অবশ্যই সম্ভব না, নিশ্চয়ই, কারণ হচ্ছে আমরা খুব কাছাকাছি সময় চলে এসেছি। তবে আমি এই নতুন বন্দোবস্তের ব্যাপারে যদি একটু মন্তব্য করি, সেটা হচ্ছে দেখেন, জামাতের রাজনীতি কি বাংলাদেশে নিষিদ্ধ? যদি রাজনীতি নিষিদ্ধ হয়, প্রত্যেক সময় আসলে বলা হয় যে এনসিপি কেন এই নতুন বন্দোবস্তের দল কিন্তু কেন জামাতের সাথে জোট করলো। কিন্তু দেখেন, এইভাবে করে তো আসলে একটা রাজনৈতিক দলকে আপনি ডিমিন করছেন, এনসিপিকেই। দেখেন, যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক দলটির বাংলাদেশে রাজনীতি করবার অধিকার আছে, তো আপনারা নিজেরাও আপনাদের সুবিধা মতো যখন আসলে ক্ষমতার ভাগবাটোয়ারা হয়েছে, তখন আপনারা নিজেরা জোট করেছেন, এবং সেখানে কিন্তু আপনারা একটা সুবিধাজনক পর্যায়ে কিন্তু মানে ক্ষমতায় গেছেন এই দলটিকে নিয়ে, এবং পরবর্তী
পরবর্তীতে শারমিন, সময় আপনারা তো নতুন এই যে বন্দোবস্তের কথা দেখেন, না 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 না, বলেছেন, নতুন ওনারা যা করেছেন না, আপনারাও ঠিক তাই খুবই করছেন। খুবই মজার ব্যাপার কি ওই জানেন, একই কথা, খুবই না না নিজেদের না না, সুবিধার এখানে জন্য। আমরা বলতে হবে, দেখেন খুবই মজার ব্যাপার কি, যখন এনসিপির কথা আসে তখনই আপনাদের মনে হয় নতুন বন্দোবস্তটা কেন হচ্ছে না, কিন্তু নতুন বন্দোবস্ত কিন্তু শুধুমাত্র এনসিপির সোল অথরিটি না, এটা সবাই মিলে এটা হচ্ছে বাস্তবায়ন করতে অবশ্যই হবে। এটা সোল অথরিটি তো না, আপনাদের উপর সবাইকে হয়তো করতে হবে। প্রত্যাশাটা অনেক Exactly. বেশি ছিল। কিন্তু জি। যারা নতুন নিচ্ছে, ইয়াং যারা আছে, নতুন করে তারা দল করছে, নতুন একটা অবস্থা নিচ্ছে, সবার কাছে আশাটা থাকে তারা কিন্তু স্ট্রং থাকবে, আর তারা কিন্তু দিক দেখাবে যে এইভাবে আমরা করছি, আমরা কিন্তু আপোষ নিশ্চয়ই। করছি এরপরে আসলে না, তবে- এখনো তবে- এসে দাঁড়িয়ে তবে আমরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল দলের হিসেবে আছে, শীর্ষস্থানীয় নেতাকর্মীদেরকে, নারী নেতাকর্মীদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করতে শুনি, সেই জায়গাগুলো নিয়েও আসলে ঘোর আপত্তি তোলার সময় একেবারে। এসেছে কিনা এখন নারী না, ঘোর, নেতৃত্বের? দেখেন, আমি যদি আসবো এই আলোচনাটিতে, একটি বিরতির সময় হয়েছে, জি পেচিশ প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। রাজখান দেখছেন, মুনিরা শারমিন, আপনার কাছে আসি। সংরক্ষিত নারী আসনে নারীকে ক্ষমতাবান করার কথা যখন আমরা বলছি, তখন তাকে আসলে সম্মানজনক একটি অবস্থানে না নিয়ে গিয়ে কোনো না কোনোভাবে আমরা তাদেরকে আরো খানিকটা পিছিয়ে দিচ্ছি বলে কি আপনি মনে করেন কিনা? আবার এই সংরক্ষিত নারী আসনের দিকে যদি আমরা পেছনে ফিরে তাকাই, আমরা দেখেছি যে বেশিরভাগ সময়ে এই আসনগুলোতে পারিবারিক লেগেসি নেওয়ার এক ধরনের সুবিধা নেওয়ার, এক ধরনের সুযোগ নেওয়ার প্রচেষ্টা থাকে। সেখান থেকে আমরা এখন বেরিয়ে আসতে পারবো কি? দেখেন, এখন মানে সংরক্ষিত নারী আসন যেহেতু সামনে আছে এবং এটি হবে, এটা নিয়েই আসলে আলোচনাটা করা দরকার। সেটা হচ্ছে যে এই সংরক্ষিত নারী আসনেও যখন আসলে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়, তখন আসলে সঠিক ব্যক্তিকে দেয়া হচ্ছে কিনা, বা দলের জন্য দলের পক্ষ হয়ে আইন প্রণয়নে এবং পলিসি লেভেলে যারা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তাদের দেয়া হচ্ছে কিনা। দেখেন, এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি বিগত সময়ে যে এই যে স্টারডম দেখে অনেক সময় একটু চটকদার, যাদের পাবলিক একটু কানেক্ট করতে পারে যে ঠিক আছে অমুককে দেয়া হয়েছে, এই ধরনের একটা পাবলিসিটি করতে চায় রাজনৈতিক দলগুলো। এটি একটি যেরকম সত্য, এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই নেপোটিজমের যে বিষয়টা, এটি সবসময় থাকে যে পারিবারিকভাবে, আমরা তো এখন দেখলাম যে বিসিবি কমিটিও পারিবারিক কমিটি হয়েছে, তো সেখানে তো সংরক্ষিত নারী আসনে তো এটা ট্রেডিশন যে পারিবারিক কমিটি হবে, এবং এটা প্রাইস পোস্টিং, এবং মোটামুটি নারীদের মানে ধরেন যাদের আসলে মনোনয়ন দিতে পারেনি যে দলের যে নেতাকে, তাকে একটু স্যাটিসফাই করার জন্য সংরক্ষিত নারী আসনে তার বউ অথবা তার মেয়েকে দিয়ে আসলে কম্পেনসেশনের একটা রাজনীতি আসলে এই সংরক্ষিত নারী আসনে হয়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে একটা বড় ধরনের আর্থিক লেনদেন হয়, যে যারা আসলে অনেক টাকা দিয়ে আসলে মনোনয়নটা কিনতে পারবে, এরকম কাউকে দেয়া হয়। তো এই যখন অবস্থা, তখন আমার মনে হয় যে এই সংরক্ষিত নারী আসনের যে কার্যকারিতা, এভাবে করে তো আসলে সামনের দিকে আমরা আগাতে পারবো না। এবং যে নারী ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, রাজনীতিতে আমরা সবসময় বলি যে অভ্যুত্থানে এত নারী ছিল, আন্দোলনে এত নারী ছিল, রাজনীতিতে কেন নাই? এই মায়াকান্নার আসলে কোনো সুযোগ নাই যদি আমরা এইভাবে করে চলতে থাকি। বরং আমার মনে হয় এই সংরক্ষিত নারী আসনে যাদের দেয়া হবে, সেটা যদি দলের পক্ষ থেকে, ধরেন এখানে আপনি যদি যে কোনো একজন ত্যাগী নেত্রীকে আপনি যদি মূল্যায়ন করতে চান, শুধু যদি ত্যাগের কথা বলেন, যোগ্যতা যদি বিচার না করেন, ত্যাগের মূল্যায়ন কিন্তু আপনি সাংগঠনিকভাবেও আপনি তাকে অনেক জায়গায় মূল্যায়ন করতে পারেন। কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যে আইন প্রণয়নের ক্ষেত্রে পলিসি লেভেলে তার দলের পক্ষে আসলে কোন নারী কাজ করতে পারবে, এবং সংসদে তার একটা জোরালো ভূমিকা খুব দরকার। কারণ কি, দেখেন, এই সংরক্ষিত নারীদের দেখেই কিন্তু আমাদের যে আসল যে গন্তব্যটা, যে আমরা এই 51% নারীর যে প্রতিনিধিত্ব এবং তাদের রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের খানিকটা এগিয়ে নিয়ে আসা এবং তাদের মোটিভেট করা। সংসদে যখন একজন নারী কথা বলছেন, তার কথা শুনে কিন্তু বাংলাদেশের ওই 51% নারী বলবে যে আমিও আসলে ওই জায়গাটায় যেতে চাই। এই ধরনের ইন্সপায়ারিং একটা জায়গাতে আমাদের যেতে হবে। এবং এখানে আমি আরেকটা জিনিস জাস্ট যোগ করব, সেটা হচ্ছে যে এটার একটা ধারাবাহিকতা থাকতে হবে এমন যে দলগুলোতে, ধরেন এইবার যাদের সংরক্ষিত নারী আসনে দেওয়া হলো, তাদের সামনের বার একেবারে নমিনেশন দিয়ে, আমি যদি বলি এককভাবে নমিনেশন দিয়ে তাদের আসলে সরাসরি নির্বাচনের মাধ্যমে নিয়ে আসা, এটা গুরুত্বপূর্ণ। নারীদের জন্য সংরক্ষিত আসন কেন থাকবে, এই প্রশ্নটা যেমন আছে, এটার উত্তরও আছে, পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে। ঠিক এটার আবার একটা পাল্টা প্রশ্নও আছে যে আরো তো অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু আছে, শারীরিক প্রতিবন্ধী আছে, তাহলে তাদের জন্য কেন সংরক্ষিত আসন নাই? সবার জন্য একটা ব্যবস্থা থাকতেই হবে, কিন্তু নারীর ব্যাপারে একটা আমি ভিন্ন কথা বলছি। আদিবাসীদের মধ্যেও নারী আছে, তারপরে দলিতদের মধ্যেও নারী আছে, তারপরে অর্থনৈতিকভাবে যারা সচ্ছল না, যারা পিছিয়ে আছে, যাদেরকে বঞ্চিত, যারা অনেক বঞ্চিত জনগোষ্ঠী আছে, জেলে আছে, এদের মধ্যেও তো নারী আছে। কিন্তু নারী হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড,
তারা হচ্ছে সব জায়গায় বিরাজ করছে, কিন্তু নারী জাতি হিসাবে তাদেরকে ঠেসে সে যে শ্রেণীরই হোক না কেন, যে অবস্থারই হোক না কেন, যে গোত্রেরই হোক না কেন, যে জাতিরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তাকে ঠেলে পিছিয়ে রাখা হচ্ছে, তাদেরকে সামনে আনতে দেওয়া হচ্ছে না। নারীও এ দেশের নাগরিক, নারীও সমাজে অবদান রাখছে, নারী প্রত্যেকটা জায়গায় তার একটা ভূমিকা আছে, সে একজন নাগরিক হিসেবে সমান অধিকার আবার সেই তার নারীকে প্রাপ্য। নিয়ে যখন একজন নির্বাচিত জনপ্রতিনিধি নানান রকমের বক্তব্য করেন, আবার সেখানে সংসদে তাকে- দাঁড়িয়েও আমরা করতে দেখেছি, সেটা আসলে আমাদের মানে কিসের একটা না, নতুন সেটা সংজ্ঞা তার কি? বহিঃপ্রকাশ হচ্ছে তাদের মানসিকতার, এবং সেটা ব্যাপারে যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই সংসদ সদস্যর বিরুদ্ধে তার দল থেকেও আমি দেখিনি আজ পর্যন্ত যে তারা তাকে কোনোভাবে তাকে কোনো জবাবদিহিতা চাওয়া, তাকে তিরস্কার করা বা তাকে কোনো অর্থাৎ জবাবদিহিতার জায়গাটুকু আমাদেরকে নিশ্চিত করতে হবে। হেলেন জেরিন খান, একটা কোটা সিস্টেমের বিরুদ্ধে একটা বড় অভ্যুত্থান হয়েছে, আমরা একটা সরকার পরিবর্তন করেছি, সেই সিস্টেমের ভেতরেও এখনো আসলে অন্তত নারীদের ক্ষেত্রে রাজনীতি সেই একই সিস্টেমে ঘুরপাক খাচ্ছে কিনা? দেখুন, এই যে এখানে বলা হচ্ছে, খুশি আপাও বলেছে, মনিরাও বলেছে, নতুন মেকানিজমই তো এই যে 5% নারী যেটা জুলাই সনদে নিয়ে আসা হলো, সেটা তো এভাবেই তো আমরা ভেবেছিলাম যে 5% নারী, সেটা তো হলো না, কোনো দলই তো এটা পূরণ করলেন না। তো এইভাবেই কিন্তু নতুন মেকানিজম যেটা আমরা করতে চাই সেটা করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আপনার মনিরা যেটা ওরা হয়েছে কি বিগত 17 বছরটাই ওর মধ্যে দিয়ে ওরা বড় হয়েছে। এর পূর্বে যে একটা অসাধারণ সিস্টেম বাংলাদেশে ছিল, অসাধারণ গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যেমন ধরেন 2001-এ আমাদের পার্লামেন্টে কিন্তু একদম ক্যাপাবল নারীরা প্রত্যেককে সংরক্ষিত আসনে নেওয়া হয়েছে। এবং এবারও আমি বিশ্বাস করি বিএনপি মানে রাজপথে দীর্ঘ 17 বছর যে সমস্ত অসংখ্য নারী ছিল, অসংখ্য নারীর নির্যাতনের গল্প আছে, কিন্তু সেখান থেকেই ইতিমধ্যেই আমাদের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন সৎ, যোগ্য, দক্ষ, পরীক্ষিত, এবং পার্লামেন্ট তো সত্যি কথা অর্থে এখানে আইন প্রণয়নের জায়গা, এখানে ডিবেটের জায়গা, এখানে বাজেট নিয়ে ডিবেট হতে পারে, এখানে প্রেসিডেন্টের বক্তব্যের উপরে ডিবেট হবে। সেই জায়গায় যদি ক্যাপাবল নারীরা না যায় তাহলে তো ওখানে তারা ডেলিভারি দিতে পারবে না। তা আমার বিশ্বাস যে বিএনপি সেই কাজটি করবে, বিএনপির পক্ষ থেকে ওটা কিন্তু বলা হচ্ছে। এবং অতীত দিন আমরা 2001-এ 2008-এও কিন্তু আমাদের যে 5 জন নারী নেতৃত্ব ছিল, এবং 2018-তে যে একজন ছিল, দেখেছেন যে প্রত্যেকে ক্যাপাবল। আর আরেকটা বিষয় বলতে, যে সংরক্ষিত নারী আসন হলেই যে আগে আমরা শুনতাম যে এটা হলো একটা অলংকার, কিন্তু না, এখন আর অলংকার না, এটা অহংকার। এখানে যে সমস্ত নারী নেত্রীরা যাবে তাদের মধ্যে অনেকে আছে পুরুষের চাইতে অনেক বেশি, তারা ডেলিভারি দিতে পারবে, অনেক বেশি ক্যাপাবল। দেখেন এখন এখানে এমপি হিসাবে আপনি যদি বলেন, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সেও কিন্তু সংরক্ষিত আসনের নারী মহিলা এমপি হবেন। এবং তার সাথে একদম একটা জুনিয়র আমাদের হয়তো ক্যাপাবলই, সে তার সাথে কি এক করে কম্পেয়ার করলে তো হবে না। এখানে ক্যাপাসিটির উপরেও কিন্তু তার দক্ষতা, যোগ্যতা প্রমাণিত হবে। সবাই যে এক লেভেলে হবে সেটা কিন্তু নাও হতে পারে। সেই সুযোগটুকু রাষ্ট্র নারীকে আর আরেকটা মনিরা বলেছে ক্ষমতা। হেলেন জেরিন খান, খুশি কবির, মনিরা শারমিন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।